দুবাইয়ের সবচেয়ে প্রভাবশালী ধনকুবের সাবির রায়েজদা যখন নিজের বিলাসবহুল প্রাইভেট জেট ফেলে ছেঁড়াফাটা পোশাকের ভিখারি সেজে দিল্লি অফিসে পা রাখলেন, তখন তার উদ্দেশ্য ছিল একটি সততা যাচাই করা। তিনি কি তার কর্মচারীদের কাছ থেকে সম্মান পাবেন, নাকি অহংকারী ম্যানেজার, তার বাগদত্তা আর ভাইস প্রেসিডেন্ট তাকে অপমান করে ধাক্কা মেরে বের করে দেবে? ভিডিওতে দেখুন সামান্য গোলগাপ্পার জল ছিটকে যাওয়ার পর কিভাবে তিনি রাস্তায় অপমান্য হলেন, আর যখন তিনি নিজের অফিসে ঢুকলেন তখন তার ভাগ্যে জুটল থাপ্পড় আর চরম লাঞ্ছনা। কিন্তু যখন অপমানকারী ম্যানেজার জানতে পারল যাকে সে নোংরা অস্পৃশ্য বলে গালি দিয়েছে সে আসলে এই কোম্পানির আসল মালিক এবং তার হবু স্বামী, তখন কি ঘটেছিল? কোটিপতির ছদ্মবেশ কেন, আর এই পরীক্ষার পর কার জীবন ধ্বংস হয়ে গেল? এখনই দেখুন এই শ্বাসরুদ্ধকর গল্প। সাবির তার চেয়ারের পিছনে হেলান দিয়ে হাতে একটি ফাইল ধরেছিলেন। এই ফাইলটি ছিল তার দিল্লি ব্রাঞ্চের। গত 6 মাস ধরে দিল্লি ব্রাঞ্চের লাভ প্রফিট ঠিক ছিল, কিন্তু গ্রাহকের প্রতিক্রিয়া, কাস্টমার ফিডব্যাক ক্রমাগত কমতে যাচ্ছিল। তখনই কেবিনের দরজায় নক হলো। আসুন, সাবির তার গম্ভীর কণ্ঠে বললেন। ভেতরে ঢুকল রহমান। রহমান সাবিরের সবচেয়ে বিশ্বস্ত পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং ছোটবেলার বন্ধুও বটে। রহমানের হাতে একটি ট্যাবলেট ছিল। স্যার, দিল্লির ফ্লাইট তৈরি, পাইলট নিশ্চিতকরণ চেয়েছেন। আমরা কি আজ সন্ধ্যায় বেরোচ্ছি? রহমান জিজ্ঞেস করল। সাবির ফাইলটি টেবিলে ছুঁড়ে মারলেন এবং চেয়ার থেকে উঠে কাচের দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালেন। তার পিঠ ছিল রহমানের দিকে। রহমান, তোমার কি মনে হয় দিল্লিতে সব ঠিক চলছে? সাবির না ফিরে জিজ্ঞেস করলেন। রহমান একটু ইতস্তত করলেন। স্যার, নম্বরগুলো তো তাই বলছে। লাভের মার্জিন 15% বেড়েছে। মুস্কান ম্যাম আর দানিশ স্যারের রিপোর্টও পজিটিভ। তারা বলছেন কোম্পানি খুব ভালো করছে। সাবির আলতো হাসলেন, এমন হাসি যাতে আনন্দ নয় বরং সন্দেহ ছিল। তিনি ফিরলেন এবং রহমানের চোখে তাকিয়ে বললেন, নম্বর মিথ্যা বলতে পারে রহমান, কিন্তু মানুষের উদ্দেশ্য নয়। আমি কিছুদিন ধরে অদ্ভুত খবর পাচ্ছি। রিপোর্ট ভালো, কিন্তু বাজারে আমাদের খ্যাতি, রেপুটেশন কমে যাচ্ছে। লোকে বলছে রায়জাদা গ্রুপ এখন আর সেই আগের মতো নেই, যা আমার বাবার ওয়ালিদ সময় ছিল। রহমান ট্যাবলেটটি নামিয়ে রাখলেন। তাহলে আপনি কি করতে চান স্যার? আমরা কি সেখানে গিয়ে অডিট করব? সাবির তার টেবিলের কাছে ফিরে এলেন এবং এক ঢোক জল পান করলেন। অডিট? না রহমান, যখন বাঘ জঙ্গল পরিদর্শনে বের হয় এবং গর্জন করে তখন সব প্রাণী সতর্ক হয়ে যায়। আমি সতর্ক করতে চাই না, আমি তাদের আসল চেহারা দেখতে চাই। রহমান বিভ্রান্ত হয়ে গেলেন। মানে হলো এই যে সাবির রায়জাদা দিল্লি যাবেন, কিন্তু সাবির রায়জাদা সেজে নয়। আমি সেখানে মালিক সেজে নয়, একজন সাধারণ মানুষ সেজে যাব। আমি দেখতে চাই যে আমার কোম্পানির সেই উঁচু পদে বাসা লোকেরা, যারা আমাকে প্রতি মাসে সব ঠিক আছে রিপোর্ট পাঠায়, তারা আসলে একজন সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করে। মুখের রহমান ঘাবড়ে গেলেন। স্যার, এটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনি এত বড় মানুষ, যদি কেউ চিনে ফেলে তাহলে? আর আপনি ছদ্মবেশ নেবেন? পরিচয়? কোন পরিচয় রহমান? সাবির তার দামি কোটের বোতাম খুলতে খুলতে বললেন, এই স্যুট, এই ঘড়ি, এই গাড়ি, এগুলো আমার পরিচয় নয়। এগুলো আমার সম্পদ। আমার পরিচয় আমার সংস্কৃতি। আর ঝুঁকির কথা বলছো? ঝুঁকি না নিয়েই তো আজ আমরা এখানে দুবাইয়ে বসে আছি। সাবির ইন্টারকমের বোতাম টিপলেন। পাইলটকে বলো আমরা 1 ঘন্টার মধ্যে বেরোচ্ছি। আর হ্যাঁ রহমান, দিল্লি এয়ারপোর্টে আমার রোলস রয়েস চাই না। একটা সাধারণ ট্যাক্সির ব্যবস্থা করো। না, সেটাও নয়, আমি নিজেই দেখে নেব। রহমান থামানোর চেষ্টা করলেন। কিন্তু স্যার, মুস্কান ম্যাম, তিনি তো আপনার বাগদত্তা, অন্তত তাকে তো জানিয়ে দিন। সাবিরের মুখ কঠোর হয়ে গেল। মুস্কান, বাবা এই সম্পর্ক ঠিক করেছেন। আমি তারও আসল পরিচয় জানতে চাই। বিয়ে সারা জীবনের চুক্তি রহমান, আর আমি পরীক্ষা না করে একটি সূঁচও কিনি না। এ তো তাও জীবনসঙ্গী। তার খবর হওয়া উচিত নয় যে আমি আসছি। সে শুধু এতটুকু জানুক যে কোম্পানিতে কোনো নতুন পরিচ্ছন্নতা কর্মী বা শ্রমিক আসছে। পরিচ্ছন্নতা কর্মী? রহমানের চোখ কপালে উঠল। হ্যাঁ, সাবির দৃঢ়তার সাথে বললেন, আমি একজন গরিব অসহায় মানুষ সেজে যাব। আমি একটি জাল পরিচয়পত্র বানিয়েছি। নাম একই থাকবে, কিন্তু মর্যাদা বা হ্যাসিয়াত পাল্টে যাবে। দেখব তো যে কোম্পানিকে আমার বাবা সেবা এবং সম্মানের নীতির ওপর দাঁড় করিয়েছিলেন, সেখানে আজ গরিবদের কী সম্মান। কিছুক্ষণ পর সাবির তার প্রাইভেট জেটে বসেছিলেন। তিনি তার দামি স্যুট খুলে একটি ব্যাগে রেখে দিয়েছিলেন। তিনি রহমানের কাছ থেকে কিছু পুরনো ও সাধারণ পোশাক চেয়ে নিয়েছিলেন। একটি ঘষা লাগা শার্ট, একটি পুরনো প্যান্ট এবং পায়ে সাধারণ চটি।
আকাশে ওড়া জাহাজের জানালা থেকে মেঘের দিকে দেখতে দেখতে সাবির ভাবছিলেন, সম্পদ আমাকে অনেক ওপরে তুলে দিয়েছে, হয়তো এতটাই ওপরে যে মাটির বাস্তবতা দেখা বন্ধ হয়ে গেছে। আজ আমাকে আবার নিচে নামতে হবে। প্রায় 4 ঘন্টার ওড়ানের পর তাদের জেট দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামল। ভিআইপি এক্সিটের বদলে সাবির সাধারণ যাত্রীদের রাস্তা দিয়ে বেরোনোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু রহমান তাকে বোঝালেন যে এখনই বাইরে বেরো হওয়া নিরাপদ হবে না। স্যার, এখন আপনি আপনার গাড়িতেই চলুন, শহরে ঢোকার আগে আপনি পোশাক বদলে নেবেন, রহমান পরামর্শ দিলেন। সাবির মেনে নিলেন। এয়ারপোর্টের বাইরে তার ঝলমলে রোলস রয়েস ফ্যান্টাম দাঁড়িয়েছিল। ড্রাইভার সম্মানের সাথে দরজা খুলল। সাবির পিছনের সিটে বসলেন এবং রহমান তার পাশে। গাড়ি দিল্লির রাস্তায় ছুটতে লাগল। বাইরের দৃশ্য দুবাই থেকে সম্পূর্ণ আলাদা ছিল। গোলমাল, ভিড় এবং জীবনের দৌড়োদৌড়ি। গাড়ি থামাও, সাবির হঠাৎ ড্রাইভারকে বললেন। গাড়ি একটি শুনশান রাস্তার ধারে থামল। তিনি তার কোটি টাকার ঘড়ি খুলে রহমানের হাতে রাখলেন। এটা সাবধানে রেখো, এখন থেকে কয়েক ঘন্টার জন্যে আমি স্যার নই, আমি শুধু একজন অভাবী মানুষ, সাবির বললেন এবং নিজের চুল ইচ্ছে করে একটু এলোমেলো করে নিলেন। তিনি একটু ধুলো লাগিয়ে নিলেন যাতে তাকে ক্লান্ত এবং পরিশ্রমী শ্রমিক মনে হয়। অভাবী মানুষ, সাবির বললেন, এবং নিজের চুল ইচ্ছে করে একটু এলোমেলো করে নিলেন। তিনি একটু ধুলো লাগিয়ে নিলেন যাতে তাকে ক্লান্ত এবং পরিশ্রমী শ্রমিক মনে হয়। রহমানের চোখে জল এসে গেল। স্যার, আপনার এই সব করার কি দরকার? আপনি একটা ফোন করতেন তো সব লাইনে চলে আসত। সাবির হাসলেন, একটি খুবই শান্তিদায়ক হাসি। ডরো না বন্ধু, কখনো কখনো আসল পরিষ্কার করার জন্য নিজেকে কাদায় নামতে হয়। তুমি গাড়ি নিয়ে হোটেলে যাও, আমি এখান থেকে হেঁটে এবং তারপর অটো নিয়ে কোম্পানিতে পৌঁছাব। সাবির তার বিলাসবহুল রোলস রয়েস থেকে নামলেন। রাস্তার ধুলো তার পা স্পর্শ করছিল। সামনে ছিল দিল্লির গোলমাল। আল্লাহ হাফেজ, সাবির বললেন এবং ভিড়ের দিকে এগিয়ে গেলেন। রহমান ততক্ষণ তাকে দেখতে থাকলেন যতক্ষণ না তিনি ভিড়ে হারিয়ে গেলেন। একজন বিলিয়নিয়ার এখন রাস্তার একজন সাধারণ মানুষে পরিণত হয়েছে, কিন্তু তিনি জানতেন না যে সামনে তার ধৈর্যে কত বড় পরীক্ষা হতে চলেছে। কিছু দূর হাঁটার পর তিনি রাস্তার ধারে একটি পুরনো কাঠের ঠেলা দেখতে পেলেন। ঠেলার উপরে একটি বড় লাল কাপড় বাঁধা ছিল যা ছায়া দিচ্ছিল। ঠেলায় লেখা ছিল রামদিনজির বিখ্যাত গোলগাপ্পা। সাবিরের তার ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল, যখন তার বাবার কাছে বেশি টাকা থাকত না, তখনও তিনি তাকে কখনো কখনো গোলগাপ্পা খাওয়াতে নিয়ে যেতেন। খিদে এবং পুরনো স্মৃতি তাকে ঠেলার দিকে নিয়ে গেল। ঠেলার পেছনে একজন খুবই বয়স্ক লোক দাঁড়িয়েছিলেন। মুখে বলিরেখার জাল ছিল, চোখ দুর্বল লাগছিল এবং সাদা এলোমেলো চুল বাতাসে উড়ছিল। তার বয়স প্রায় ৭০-এর কাছাকাছি হবে। তিনি তার আবছা চোখ দিয়ে রাস্তায় আসা যাওয়া গ্রাহকদের জন্য অপেক্ষা করছিলেন। সাবির ঠেলার কাছে পৌঁছালেন। বাবা, 1 প্লেট গোলগাপ্পা খাওয়াবেন? সাবির খুব ভালোবাসার সঙ্গে জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে সেই আদেশ ছিল না যা বোর্ড মিটিংয়ে থাকত, বরং একটি ছেলের মতো নম্রতা ছিল। বুড়ো রামদিন চমকে তাকালেন। দুপুরে তার ঠেলায় বেশি গ্রাহক আসেনি। তিনি তার নোংরা ধুতি দিয়ে হাত মুছলেন এবং কাঁপানো কণ্ঠে বললেন, জি বেটা, এখনই দিচ্ছি। ঝাল খাবে নাকি মিষ্টি? আপনার যেমন পছন্দ তেমন খাইয়ে দিন, সাবির হাসতে হাসতে বললেন। রামদিন তার কাঁপানো হাত দিয়ে বাটি তুললেন। তার হাত বার্ধক্যের কারণে খুব কাঁপছিল। তিনি মশলা মাখানো আলু ভরতে লাগলেন। সাবির মনোযোগ দিয়ে দেখছিলেন যে কিভাবে এই মানুষটি এই বয়সে ভিক্ষা না করে পরিশ্রমের রুটি কামাচ্ছেন। এই দৃশ্য তার মনে শ্রদ্ধা তৈরি করছিল। রামদিন তেঁতুল এবং পুদিনা জলভরা গোলগাপ্পা বাটিতে রেখে সাবিরের দিকে বাড়ালেন। নাও বেটা, খেয়ে দেখো, রামদিন বললেন। সাবির যেই হাত বাড়ালেন তখনই একটি অনিচ্ছাকৃত ঘটনা ঘটল। রামদিনজির হাত হঠাৎ জোরে কেঁপে উঠল। ভারসাম্য নষ্ট হল এবং জল ভর্তি বাটি সাবিরের হাত থেকে ধাক্কা লেগে সোজা তার শার্ট ও প্যান্টের ওপর পড়ে গেল। ছপাক! টক, মিষ্টি এবং মশলাদার সবুজ জল সাবিরের পুরো শার্টে ছড়িয়ে গেল। তার পোশাক, যা আগে থেকেই পুরনো এবং সাধারণ ছিল, এখন পুরোপুরি ভেজা এবং দাগি হয়ে গেল। আলুর মশলা তার জুতোয় পড়ল। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। রামদিনজির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মৃত্যুর মতো আতঙ্ক নেমে এলো। তিনি প্রায়ই দেখেছেন যে যখন ধনী বা বাবু লোকেদের পোশাকে সামান্য ধুলোও লেগে যায়, তখন তারা কিভাবে গরিবদের ওপর চিৎকার করে, গালাগালি দেয় এবং কখনো কখনো হাতও তোলে। রামদিনজির পুরো শরীর কাঁপতে লাগল।
তিনি সঙ্গে সঙ্গে ঠেলা থেকে বাইরে এলেন এবং সাবিরের পায়ের কাছে প্রায় পড়ে গিয়ে মিনতি করতে লাগলেন, সাহেব সাহেব আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার হাত কাঁপে বাবুজি, ইচ্ছা করে করিনি। তার কণ্ঠস্বর আত্মারাম কাঁপিয়ে দিচ্ছিল। তিনি 2 হাত জোর করে কাঁদতে লাগলেন, আমি গরিব মানুষ সাহেব, আমার কাছে আপনার কাপড় ধোয়ার টাকা নেই, আমাকে মারবেন না সাহেব, আমাকে মাফ করে দাও। সাবির আশ্চর্য হয়ে গেলেন। তিনি একবারও তার নোংরা কাপড়ের দিকে দেখলেন না। তার নজর ছিল শুধুমাত্র সেই বয়স্ক মানুষটির উপর, যিনি তার বয়স এবং অভিজ্ঞতা সত্ত্বেও একজন যুবকের সামনে শুধুমাত্র গরিব হওয়ার কারণে ভিক্ষা চাইছিলেন। সাবিরের বুকে একটা ব্যথা উঠল। ধনীদের কি গরিবদের মনে এত ভয় ভরে দিয়েছে? সাবির সঙ্গে সঙ্গে নিচু হলেন। তিনি রামদিনজির 2 কাঁধ ধরে তাকে ওপরে ওঠালেন। আরে আরে বাবা, আপনি এটা কি করছেন? সাবিরের কণ্ঠে ছিল অসাধারণ নম্রতা। আপনি আমার পা কেন ছুঁচ্ছেন? আপনি তো আমার বাবার বয়সী। রামদিনজি, যিনি তখনও ভয়ে কাঁপছিলেন, তার ভেজা চোখ দিয়ে সাবিরকে দেখলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে কেউ গালাগালির বদলে তাকে বাবা বলছে। কিন্তু বেটা, আমি তোমার কাপড়, তোমার ক্ষতি। সাবির নিজের পকেট থেকে রুমাল বের করে নিজের হাতে রামদিনজির চোখের জল মুছলেন। লজ্জিত করবেন না, ভুল তো যে কোনো কারোই হতে পারে। আর তাছাড়া সাবির পরিবেশ হালকা করার জন্য রসিকতা করলেন। মনে হচ্ছে আপনার গোলগাপ্পা এত রসালো ছিল যে সেটা আমার পেটে যাওয়ার আগেই গলায় মিলতে চেয়েছিল। রামদিনজির চোখ থেকে এখন ভয়ের বদলে কৃতজ্ঞতার জল বইতে লাগল। তিনি কাঁপানো হাত দিয়ে সাবিরের মাথায় হাত রাখলেন। এমন স্পর্শ সাবির বছরের পর বছর ধরে অনুভব করেননি, ঠিক তার বাবার মতো। দীর্ঘজীবী হো বেটা, যুগ যুগ জিও বেটা। রামদিনজির গলা ধরে এলো। ভগবান তোমাকে অনেক উন্নতি, তারাক্কি দিন। তোমার মা বাবা ধন্য যারা তোমাকে এমন সংস্কার দিয়েছেন। আজকের দিনে তো লোকে তাদের গাড়িতে আঁচড় লাগলেও আমাদের রক্ত চুষে নেয়, আর তুমি দেবতা বেটা। দোয়া করি তুমি দুনিয়ার সব সুখ পাও, তুমি খুব ভালো স্ত্রী পাও যে তোমার ঘরকে স্বর্গ বানিয়ে দেবে। ভালো স্ত্রী শব্দটি শুনে সাবিরের মুখে একটি ম্লান হাসি এলো। তিনি মনে মনে ভাবলেন, বাবা, আমি সেই স্ত্রীকেই তো পরীক্ষা করতে যাচ্ছি। আপনার দোয়া আমার খুব দরকার। সাবির পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে জোর করে রামদিনজির হোঁষ্ঠিতে ধরিয়ে দিলেন। না না বেটা, আমি তো গোলগাপ্পাই খাওয়াইনি। রামদিনজি মানা করলেন। এটা গোলগাপ্পার জন্য নয় বাবা, এটা সেই আশীর্বাদের জন্য যা আপনি আমাকে দিয়েছেন, সেটা অমূল্য ছিল। সাবির বললেন এবং সেখান থেকে ঘুরে গেলেন। এখন তার অবস্থা আগের চেয়েও বেশি খারাপ ছিল। শর্টে বড় বড় সবুজ ও হলুদ দাগ ছিল। সেটা ভেজা ছিল এবং কাপড় থেকে গোলগাপ্পার জলের গন্ধ আসছিল। তিনি রাস্তায় এগিয়ে গেলেন। বাজারে ভিড় ছিল। যে লোকেরা তার পাশ দিয়ে যাচ্ছিল তারা তাকে ঘৃণার চোখে দেখছিল। একজন স্যুট পরা লোক নাকে রুমাল রেখে বলল, ছি, জানি না কোথা থেকে আসে এই লোকগুলো, গোসলও করে নাকি করে না। একজন মহিলা তার মেয়েকে টেনে দূরে নিয়ে গেলেন। বেটা, দূরে থাকো, নোংরা আঙ্কেল। সাবির এই সব শুনলেন। প্রতিটি কটূক্তি, প্রতিটি ঘৃণা ভরা দৃষ্টি তার কানে গলিত কাঁচার মতো যাচ্ছিল। আজ তিনি বুঝতে পারছিলেন যে ব্র্যান্ডেড পোশাক ছড়া এই সমাজে মানুষের অস্তিত্ব কি। দুবাইয়ে যে লোকেরা তার সামনে ঝুঁকে সালাম করত, তারা তার নয়, তার আরমানি স্যুটের সম্মান করত। আজ তিনি সাবির রায়জাদা নন, শুধু একজন নোংরা মওয়ালি, অবাঞ্ছিত লাগছিলেন। কিন্তু সাবির থামলেন না। তার মাথা গর্বে উঁচু ছিল। তিনি জানতেন যে তার চরিত্র পরিষ্কার, কাপড় যতই নোংরা হোক না কেন। হাঁটতে হাঁটতে অবশেষে তিনি তার গন্তব্যে পৌঁছালেন। সামনে একটি বিশাল কাঁচের বিল্ডিং দাঁড়িয়েছিল। গেটে বড় সোনালি অক্ষরে লেখা ছিল রায়জাদা ফেনকর্প। এটি তার কোম্পানি ছিল, তার সাম্রাজ্য। তিনি এক মুহূর্ত দাঁড়িয়ে সেই আকাশছোঁয়া ইমারতটি দেখলেন। 5 বছর আগে যখন তিনি এখান থেকে গিয়েছিলেন, তখন তিনি শপথ করেছিলেন যে এটিকে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বানাবেন। আজ কোম্পানি তো বড় হয়ে গিয়েছিল, কিন্তু এর ভেতরে কি চলছিল তা দেখা বাকি ছিল। তিনি মূল দরজার দিকে এগিয়ে গেলেন। গেটে একজন সিকিউরিটি গার্ড চেয়ারে বসে ঢুলছিলেন। তার ইউনিফর্মের শার্টের বোতাম পেট ফোলা হওয়ার কারণে টানটান হয়ে গিয়েছিল, আর তার টুপি পেটের ওপর রাখা ছিল। মুখ খোলা ছিল, যেখান থেকে নাক ডাকার শব্দ আসছিল। মাছি তার মুখের ওপর ভনভন করছিল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। ইনি সেই গার্ড রামফল, যাকে কোম্পানির নিরাপত্তার জন্য রাখা হয়েছিল।
কিন্তু তিনি নিজেই ঘুমের কোলে। সাবির এক মুহূর্তের জন্য ভাবলেন, তো এই অবস্থা আমার নিরাপত্তা ব্যবস্থার। তিনি ধীরে ধীরে গেটের ছোট দরজার দিকে বাড়লেন। যেই তিনি লোহার গেটে ধাক্কা দিলেন, তা থেকে একটি কর্কশ আওয়াজ এলো। সেই আওয়াজ রামফলের ঘুম ভেঙে দিল। তিনি তড়িঘড়ি উঠলেন, টুপি নিচে পড়ে গেল। তিনি তার লাল এবং ঘুম ভরা চোখ মারলেন এবং সামনে একজন নোংরা ময়লা পোশাকের মানুষকে ভেতরে ঢুকতে দেখলেন। তার ঘুমের নেশা সঙ্গে সঙ্গে রাগে পরিণত হল। আবে ও আশিক মিজাজ! রামফল তার চেয়ার থেকে লাফিয়ে লাঠি হাতে নিয়ে চিৎকার করে উঠলেন। কোথায় মুখ তুলে চলে আসছিস বে? ব্রেক নেই নাকি তোর পায়ে? সাবির থেমে গেলেন। তিনি খুব বিনম্রভাবে মাথা নিচু করলেন। নমস্তে সাহেব, আমি। রামফল তাকে কথা বলার সুযোগই দিলেন না। তিনি ভারী পায়ে তার পেট নাড়াতে নাড়াতে সাবিরের কাছে এলেন এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরতে লাগলেন। তার নাক কুচকে গেল। ছে ছে ছে, কি দুর্গন্ধ ছড়াচ্ছিস বে তুই! রামফল তার লাঠি সাবিরের বুকে ঠেকিয়ে তাকে পিছনে ঠেললেন। এখানে কি ভাণ্ডার চলছে যে তুই ছুটে চলে এলি? নাকি এটা কোনো ধর্মশালা? দেখতে পাচ্ছিস না, এটা রায়জাদা সাহেবের কোম্পানি। এখানে ভালো ভালো ধনীদের প্রবেশও চেক হয়ে হয়, আর তুই তো শালা নর্দমা থেকে বেরোনো ব্যাং লাগছিস। সাবির তার রাগ হজম করলেন। যদি তিনি চাইতেন তো একটি ফোন করে রামফলের ইউনিফর্ম খুলিয়ে দিতে পারতেন, কিন্তু আজ তাকে পরীক্ষা নিতে ছিল। সাবির হাত জোড় করলেন এবং তার কণ্ঠস্বরকে আরও দমিত করে নিলেন। সাহেব, আমি কোনো ভিখারি নই। আমাকে ডাকা হয়েছে। মুস্কান ম্যাডাম ডেকেছেন। মুস্কান ম্যাডাম? রামফল জোরে ঠাট্টা করে হাসলেন। তার হাসিতে এত অপমান ছিল যে কোনো আত্মমর্যাদাপূর্ণ মানুষ সহ্য করতে পারত না। আরে ও মজনু, আয়নায় নিজের মুখ দেখেছিস? ৭০ টাকার আঙুরোর ফ্রুটি খেয়ে এসেছিস নাকি? মুস্কান ম্যাডাম, যিনি এই কোম্পানির ম্যানেজার, তিনি কি তোর মতো ফ্যাটা মানুষকে ডাকবেন? রামফল তার লাঠির ডগা দিয়ে সাবিরের নোংরা শার্টটি তুললেন এবং ঘৃণা ভরে ছেড়ে দিলেন। আবে, তার স্যান্ডেলের দাম তোর পুরো খানদানের রোজগার থেকে বেশি হবে। চল, বেরো এখান থেকে। আমার সময় নষ্ট করিস না। এখন সাহেব লোকেরা আসবেন, এখানে ভিড় জমাস না। সাবির তার জায়গা থেকে নড়লেন না। তিনি পকেট থেকে একটি মোটা, সস্তা দেখতে আইডি কার্ড বের করলেন। এটি সেই কার্ড ছিল যা তিনি রহমানকে দিয়ে তৈরি করিয়েছিলেন, একজন দিনমজুরের কার্ড। সাহেব, এই দেখুন, কার্ডটি এগিয়ে দিলেন। আমার নাম সাবির। আমি এখানে পরিচ্ছন্নতা কর্মীর চাকরির জন্য এসেছি। ম্যাডাম বলেছিলেন যে আজ থেকে জয়েন করতে হবে। পরিষ্কারের লোক? রামফল কার্ডের ওপরের অস্পষ্ট ছবি এবং তারপর সাবিরের মুখ মেলালেন। মুখে তো চোর উচক্কা লাগছিস, কিন্তু কাজ করতে এসেছিস ঝাড়ুদারের। ঠিক আছে, পরিষ্কারের লোকেদের দৌড় তো এই পর্যন্তই। রামফল কার্ডটি সাবিরের হাতে ফেরত না দিয়ে জমিতে ধুলোয় ফেলে দিলেন। তুলে নে। আসুন, ভেতরে গিয়ে কোনো বড় চেয়ারে বসার কথা ভাবিস না। মিটিং রুমের দিকে ভুল করেও যাবি না। সোজা পিছনের রাস্তা দিয়ে বাথরুম পরিষ্কার করতে যাবি, বুঝেছিস? সাবুর মাটিতে পড়ে থাকা নিজের নামের কার্ডটি দেখলেন। তার নাম, যা ব্যবসা জগতে সম্মানের প্রতীক ছিল, আজ ধুলোয় পড়েছিল। তিনি চুপচাপ ঝুঁকে কার্ডটি তুললেন এবং ধুলো ঝাড়লেন। জি সাহেব, বুঝেছি, সাবির বললেন। চল, পালা এবার। রামফল গেট খুললেন এবং তারপর নিজের চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়লেন, যেন তিনি কোনো বড় যুদ্ধ জিতেছেন। শালা অচ্ছুত কোথাকার, ঘুম হারাম করে দিল। সাবির গেট পার করলেন। যেই তিনি বিল্ডিংয়ের ভেতরে ঢুকলেন, পরিবেশ পুরোপুরি পাল্টে গেল। বাইরের প্রচণ্ড গরম এবং গোলমালের বদলে ভেতরে কেন্দ্রীয় এসির ঠান্ডা হাওয়া তাকে স্বাগত জানাল। মেঝে এত চকচকে ছিল যে তাতে মুখ দেখা যাচ্ছিল। দেয়ালে দামি পেইন্টিং লাগানো ছিল। এই সবই সাবিরের পছন্দ ছিল, কিন্তু আজ এই সজ্জা তার কাছে ফাঁপা লাগছিল। তিনি অভ্যর্থনা এলাকার রিসেপশন এরিয়ার দিকে তাকালেন। সেখানকার দৃশ্য দেখে সাবিরের পায়ের তলার মাটি সরে গেল। অফিসের সময় শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কাজ করার বদলে সেখানে একটি পিকনিকের মতো পরিবেশ ছিল। ডেস্ক খালি পড়েছিল। কম্পিউটার স্ক্রিনে কাজের ফাইলের বদলে সোশ্যাল মিডিয়া এবং গেম খোলা ছিল। রিসেপশনের কাছে ৮ থেকে ১০ জন কর্মচারীর একটি জটলা গোল হয়ে বসেছিল। তারা জোরে জোরে হাসছিল, চায়ের চুমুক নিচ্ছিল এবং গল্প করছিল। আরে, শুনেছিস নাকি শর্মাজির মেয়ে পালিয়ে গেছে? একজন বলল এবং সবাই হেসে উঠল। বাদ দে ইয়ার, এটা বল আজ লাঞ্চে কি আছে? অন্যজন জিজ্ঞেস করল। কারো কোম্পানির কাজ, ক্লায়েন্ট বা লক্ষ্য, টার্গেটস নিয়ে কোনো চিন্তা ছিল না। সাবিরের মনে পড়ল যে দুবাইয়ে বসে তাকে যে রিপোর্টগুলো পাঠানো হতো তাতে লেখা থাকত স্টাফ পুরো নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এই নিষ্ঠা এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল। সাবির ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই জটলার কাছে পৌঁছালেন।
তার জুতোর আওয়াজ মার্বেল ফ্লোরে প্রতিধ্বনিত হল। যেই তিনি কাছে এলেন, তার কাপড় থেকে আসা গোলগাপ্পার জলের টক গন্ধ সেখানকার দামি পারফিউমের হাওয়ায় মিশে গেল। হাসি ঠাট্টা হঠাৎ থেমে গেল, নীরবতা নেমে এলো। একে একে সব কর্মচারীরা নাক কুঁচকালেন। তারা ঘুরে দেখলেন তো সামনে একজন নোংরা পোশাকের লোক দাঁড়িয়ে আছেন, যার শার্টে বড় বড় দাগ এবং চুল এলোমেলো। উফ, এইটা কি গন্ধ! একজন মহিলা কর্মচারী নাকে ফাইল চাপা দিয়ে বললেন। আরে, এই ভিখারি ভেতরে এলো কি করে? অন্যজন ঘৃণার সাথে বলল। তারা এমনভাবে দেখছিল যেন কোনো এলিয়েন চলে এসেছে। তারা পচা মুখ করে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। গার্ড কোথায় মরে গেল যে কাউকেই ভেতরে আসতে দেয়? ইয়ার, আমার তো মেজাজ খারাপ হয়ে গেল এর মুখ দেখে। তখনই সেই জটলার মাঝখান থেকে একজন লোক উঠল। সে সবার থেকে আলাদা লাগছিল। সে খুবই টাইট ফিটিং শার্ট পরেছিল আর চুলে প্রচুর জেল লাগিয়েছিল। তার মুখে একটি অদ্ভুত অহংকার ছিল, যেন এই কোম্পানি তারই। এ ছিল দানিশ, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং মুস্কানের প্রেমিক। সে জানত যে মুস্কানের সাথে তার সম্পর্কের কারণে তার কেউ কিছু করতে পারবে না। সে নিজেকে এই জায়গার আসল মালিক মনে করত। দানিশ তার চেয়ার থেকে স্টাইলে উঠলেন। তিনি তার দামি ঘড়ির দিকে দেখলেন এবং তারপর সাবিরের দিকে। তার চোখে আগুন ছিল। তার রাজকীয় মজলিসে এই আবর্জনার আশাটা সে নিজের অপমান মনে করল। দানিশ ধীরে ধীরে একজন শিকারীর মতো সাবিরের দিকে বাড়লেন। বাকি কর্মচারীরাও মজা নেওয়ার জন্য সোজা হয়ে বসলেন। তারা জানত যে এখন নাটক হতে চলেছে। দানিশ সাবিরের ঠিক সামনে এসে থামলেন। তিনি সাবিরকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলেন। তারপর একটি নোংরা হাসি হাসলেন। কেন বে, রাস্তা ভুলে গেছিস নাকি ভিক্ষা চাওয়ার নতুন জায়গা খুঁজছিস? দানিশ কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন। তুই জানিসও না তুই কোথায় দাঁড়িয়ে আছিস। এটা রায়জাদা ফিনকর। এখানে তোর অকাতের লোকেরা গেটের বাইরেও দাঁড়াতে পারে না। সাহেব, সাবির তার কথা বলতে চাইলেন। চুপ! দানিশ গর্জন করে উঠলেন। তার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল। যখন আমি কথা বলছি তখন মাঝখানে কথা বলবি না। শালা ফ্যাঁটা, তুই ভেতরে ঢুকলি কি করে? গার্ড ঘুমোচ্ছিল নাকি তুই তাকেও নিজের গরিবীর গল্প শুনিয়ে কাঁদতে শুরু করেছিস? দানিশ সাবিরের কাছে এসে তার শার্টের নোংরা অংশটি আঙুল দিয়ে ছোঁয়ার নাটক করলেন এবং তারপর ছেড়ে দিলেন। দেখছিস তো বন্ধুরা? দানিশ পিছনে ঘুরে তার চামচাদের বললেন, এটা লোন কোম্পানি, কিন্তু আমার মনে হয় না এ লোন নিতে এসেছে। এ হয়তো আমাদের ডাস্টবিনের খাবার চেক করতে এসেছে। পুরো স্টাফ ঠাট্টা করে হেসে উঠল। তাদের হাসি কোনো ছোড়ার মতো সাবিরের হৃদয়ে বিঁধছিল। কোন জিনিসের ওপর লোন নিবি তুই? দানিশ আবার সাবিরের দিকে ফিরলেন। তার কণ্ঠে বিষ ছিল। এই পচা কাপড়ের ওপর নাকি সেই বাটির ওপর যা তুই বাইরে লুকিয়ে রেখেছিস? বল আমাকে, তোকে কে দিয়েছে এই কাপড় ভিক্ষায়? কোথা থেকে কুড়িয়েছিস নাকি? সাবির মুঠি বাঁধলেন, কিন্তু মুখ শান্ত রাখলেন। তিনি স্থির করেছিলেন যে তিনি এখনই নিজের পরিচয় জানাবেন না। সাহেব, আমি কাজের জন্য এসেছি। আমাকে মুস্কান ম্যাডাম। আবার সেই একই কথা। মুস্কানের নাম তোর নোংরা মুখ দিয়ে উচ্চারণ করবি না। তোর মুখ দেখেই আমার পুরো দিন খারাপ হয়ে গেছে। সকালে অচ্ছুতদের মুখ দেখে নিলে সারাদিন অপয়া লাগে। সাবির খুব নম্রভাবে বললেন, সাহেব, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি আপনাকে শুধু এটা বলতে চাইছিলাম যে মানুষের কাপড়। সাবির তার বাক্য শেষ করতে পারলেন না যে দানিশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চাটাক! একটি জোরদার থাপ্পড়ের আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল। এই আওয়াজ যেন ঝিমঝিমকে ভেদ করে প্রতিটি কর্মচারীর কানে পৌঁছল। দানিশ পুরো শক্তি দিয়ে সাবিরের গালে থাপ্পড় মেরেছিলেন। সাবিরের মুখ একদিকে ঘুরে গেল। গালে জ্বালা অনুভব হল, কিন্তু তার চেয়ে বেশি জ্বালা তিনি নিজের হৃদয়ে অনুভব করছিলেন। এই থাপ্পড় সাবির রায়জাদার গালে নয়, বরং তার বিশ্বাস এবং সেই মূল্যবোধগুলোর ওপর পড়েছিল যার ওপর তার বাবা এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। কিছুক্ষণের জন্য সেখানে একদম চুপচাপ ছিল, কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তা সাবিরের আত্মাকে ছিন্নভিন্ন করে দিল। কোম্পানির সব কর্মী যারা এই তামাশা দেখছিল, তারা ভয় পাওয়া বা আফসোস করার বদলে ঠাট্টা করে হাসতে শুরু করল। আরে বাহ, কি শট মেরেছেন স্যার! একজন কর্মচারী হাততালি দিতে দিতে বলল। মজা এসে গেল, ভিখারি জানতে পারল যে বস কে। অন্যজন হাসতে হাসতে বলল, বেচারা আজ ভুল হাতে পড়েছে, দানিশ স্যার তো ধুয়ে দেন। একজন মেয়ে খিলখিল করে হেসে বলল। সাবির তার গাল হাতড়ে ধীরে ধীরে নিজের মুখ সোজা করলেন। তার চোখে এখন জল নয়, বরং একটি ঠান্ডা আগুন ছিল।
তিনি দানিশের দিকে তাকালেন, যিনি তার বিজয়ে হাসছিলেন এবং নিজের হাতের তালু ঝাড়ছিলেন, যেন কোনো নোংরা জিনিস ছুঁয়েছেন। কেন বে, স্বাদ পেয়েছিস? দানিশ হেসে বললেন। এখন আরও বক্তৃতা দিবি নাকি চুপচাপ বিদায় হবি এখান থেকে? আমি এদের মতো লোকেদের ভালো করে চিনি। কথার ভূত নয় এরা, লাঠির ভূত। তখনই পিছনের কেবিনের দরজা খুলল। কাচের দরজা থেকে বাইরে আসতেই একটি তীব্র পারফিউমের গন্ধ হাওয়ায় ছড়িয়ে গেল। স্যান্ডেলের ঠোকঠোক আওয়াজ সবার মনোযোগ আকর্ষণ করল। ইনি ছিলেন মুস্কান, সাবিরের বাগদত্তা। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু তার মুখে একটি কঠোরতা ছিল। তিনি একটি দামি ডিজাইনার স্যুট পরেছিলেন এবং হাতে হীরের চুড়ি জ্বলছিল, সেই চুড়ি যা সাবিরের বাবা তাকে বাগদানের সময় পাঠিয়েছিলেন। কি চলছে? মুস্কান তার তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন। এত গোলমাল কেন করছিস? কালো কি কাজ করতে হবে না? দানিশের আচরণ সঙ্গে সঙ্গে পাল্টে গেল। তিনি মুস্কানের দিকে ফিরলেন এবং একটি মিষ্টি কিন্তু কৃত্রিম হাসি দিয়ে বললেন, কিছু নাই আর মুস্কান, জানি না কোথা থেকে এই ভিখারি ভেতরে ঢুকে পড়েছে। গার্ড হয়তো বাইরে পড়ে ঘুমোচ্ছিল, এখানে ভেতরে এসে বদমেজাজি করছিল, তাই তাকে একটু শিক্ষা দিচ্ছিলাম। মুস্কানের চোখ ঘরের জরিপ করল এবং তারপর সাবিরের ওপর এসে থামল। সাবিরের হৃৎস্পন্দন জোরে হতে লাগল। তিনি নাক কুঁচকালেন, যেন কোনো পচা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। ও গড! মুস্কান মুখে হাত দিলেন। এইটা কেমন নোংরা গন্ধ! ছি, এই লোকটা ভেতরে এলো কি করে? তিনি সাবিরের চোখে দেখলেন, কিন্তু সেখানে তিনি তার বাগদত্তাকে নয়, শুধু একজন নোংরা শ্রমিককে দেখতে পেলেন। কেন বে? মুস্কান চিৎকার করে উঠলেন। কি সমস্যা তোর? তুই জানিস না তুই কোথায় দাঁড়িয়ে আছিস? নিজের অবস্থা দেখ তো একবার। আয়নায় নিজের মুখ দেখেছিস? এখানে বড় বড় ব্যবসায়ীরা আসে, আর তুই এখানে নিজের দুর্গন্ধ ছড়াতে এলি। সাবিরের মনে হলো যেন কেউ তার বুকে খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। এই সেই মেয়ে যার সাথে সে বিয়ে করে নিজের জীবন কাটাতে চেয়েছিল। ম্যাডাম, আমি এখানে চাকরির জন্য। সাবির ধীর কণ্ঠে বলার চেষ্টা করলেন। চুপ! মুস্কান চিৎকার করে তাকে চুপ করিয়ে দিল। চাকরি? আমার কোম্পানিতে তোর মতো 2 পয়সার মানুষকে আমি নিজের বাড়ির টয়লেট পরিষ্কার করার জন্য রাখব না। তোর কি মনে হলো এখানে দান খয়রাত বিলি হচ্ছে? মুস্কান দানিশের দিকে তাকিয়ে বললেন, দানিশ, তুমি একে শুধু একটা থাপ্পড় মারলে, আমি হলে এর চামড়া তুলে নিতাম। এই গরিবদের এটাই সমস্যা, এদের আঙুল ধরলে এরা মাথায় চড়ে বসে। তারপর সে দানিশের হাত ধরল এবং আদুরে সুরে বলল, ডার্লিং, তুমি কেন নিজের হাত নোংরা করো? গার্ড কি জন্য আছে? তারপর সে জোরে চিৎকার করে বলল, রামফল, কোথায় মরলে তুমি? বাইরে বসা রামফল তার আওয়াজ শুনে ধড়ফড় করে উঠল। সে জানত যে ম্যাডামের রাগ কতটা খারাপ। সে তার টুপি সামলাতে সামলাতে দৌড়ে ভেতরে এলো। তার পেট কাঁপছিল এবং নিঃশ্বাস ঘন হয়ে গিয়েছিল। জি ম্যাম। রামফল তোতলাতে তোতলাতে এলো এবং সালাম করল। সকালে নেশা করে এসেছো নাকি রামফল? এই আবর্জনা ভেতরে এলো কি করে? তুমি গেটে কি নাচ দেখছিলে? তোমার মাইনে কাটবো নাকি এই মাসের? রামফলের ঘাম ছুটতে লাগল। সে ভয়ের চোখে সাবিরের দিকে তাকালো এবং সমস্ত রাগ তার উপর ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নিল। না ম্যাডামজি, মাফ করে দিন, এ শালা পাঁচিল টপকে এসেছে হয়তো। আমি তো একে তাড়িয়ে দিয়েছিলাম। রামফল মিথ্যে বলল। বাহানা বানিও না। মুস্কান সাবিরের দিকে ইশারা করে বললেন, যেন কোনো আবর্জনার স্তূপের দিকে ইশারা করছেন। একে এক্ষুনি বাইরে ছুঁড়ে ফেলে দাও। আর শোনো, আস্তে করে নয়, হিচুড়ে নিয়ে যাও একে। এই অস্পৃশ্য জানতে পারুক যে রায়জাদা কোম্পানিতে ঢোকার পরিণতি কি হয়। রামফল আদেশ পেয়ে বাঘ হয়ে গেল। সে এগিয়ে গিয়ে সাবিরের কলার ধরল। চলবে, এসির বাতাস খাওয়ার খুব শখ হয়েছে না? এখন তোকে জেলখানার বাতাস খাওয়াবো। রামফল সাবিরকে ধাক্কা দিলেন। সাবির নিজেকে সামলালেন। এবার যথেষ্ট হয়েছে। তার পরীক্ষা এখন তার চূড়ান্ত পর্যায়ে ছিল। তিনি রামফলের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। তার চোখে এখন সেই অসহায়তা ছিল না, বরং এমন একটি তেজ ছিল যা দেখে রামফল এক কদম পিছিয়ে গেলেন। সাবির সরাসরি মুস্কানের চোখে তাকালেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, হিঁচড়ে তো এ নিয়ে যাবে ম্যাডাম, কিন্তু আমাকে নয়, তোমাকে আর তোমার এই দানিশকে। পুরো অফিসে নীরবতা নেমে এলো। কেউ বিশ্বাস করতে পারল না যে একজন ছেঁড়া কাটা পোশাকের শ্রমিক ম্যানেজারকে হুমকি দিয়েছে। মুস্কানের মুখ রাগে লাল হয়ে গেল। তার অহংকার বুড়িভাবে আহত হয়েছিল। কি? তোর এত সাহস? মুস্কান এগিয়ে এসে তার আঙুল মুস্কানের মুখের কাছে নাড়াতে লাগলেন। তুই রাস্তার কুকুর আমাকে হুমকি দিবি? তুই জানিস না আমি কে? আমি এই কোম্পানির ম্যানেজার, আর কিছুদিন পর এর মালকিনও হয়ে যাব, বুঝতে পারছিস? সে দানিশের হাত ধরল এবং অহংকার করে বলল, আর এই দানিশ এ আমার হতে চলা সঙ্গী। আর তুই কি উপড়ে ফেলবি? তোর যোগ্যতা অকাত কি? দুবেলা খাবারের জন্য ভিক্ষা চাওয়ার লোক তুই আমাদের যোগ্যতা শেখাবি?
সাবির একটি গভীর শ্বাস নিলেন। মুস্কানের মুখ থেকে মালকিন হয়ে যাব শুনে তার সব সন্দেহ নিশ্চয়তায় পরিণত হল। এই মহিলা তাকে নয়, তার সম্পদকে ভালোবাসত। যোগ্যতা? সাবির ধীরে ধীরে পুনরাবৃত্তি করলেন। যোগ্যতা তো আমি তোমাদের দেখাবো মুস্কান, যে আসলে আমার কতটা আর তোমাদের কতটা। মুস্কান এবং দানিশ দুজনেই জোরে জোরে হাসতে লাগলেন। আরে দেখো দেখো, পাগল হয়ে গেছে বেচারা। দানিশ পেট ধরে হেসে বললেন, মনে হচ্ছে আমার থাপ্পড়ে এর মাথা ঘুরে গেছে। এখন এর নিজের সম্পত্তি দেখাবে। কোথায় তোর সম্পত্তি? সেই গোলগাপ্পার ঠেলা? স্টাফের লোকেরাও আবার হাসতে শুরু করল। বড় বড় কথা বলছে ফটিচর। সাবির তাদের হাসি উপেক্ষা করলেন। তিনি খুব শান্তভাবে তার পকেটে হাত দিলেন। রামফল তাকে থামানোর জন্য এগিয়ে এলেন। ওই, কি বের করছিস? ছুরি টুরি নাকি? কিন্তু সাবির ছুরি বের করলেন না। তিনি তার ফোন বের করলেন। এটি কোনো সাধারণ ফোন ছিল না, এটি ছিল একটি স্যাটেলাইট ফোন, যা তিনি জরুরি অবস্থার জন্য রেখেছিলেন। কিন্তু এর স্ক্রিন ভাঙা ছিল, যা তিনি ইচ্ছে করে বদলাননি, যাতে এটি পুরনো লাগে। সাবির একটি নম্বর ডায়াল করলেন। তার চোখ মুস্কানের মুখ ছাড়ল না। তিনি ফোন কানে দিলেন। অন্যদিকে ঘণ্টা বাজল এবং সঙ্গে সঙ্গে ফোন তুলে নেওয়া হল। হ্যালো ড্যাড। সাবির শান্ত কিন্তু অত্যন্ত কড়া কণ্ঠে বললেন, এই রকম কর্মচারী রেখেছ কেন তুমি, যারা এতটুকুও জানে না যে গ্রাহক তো দূর, একজন সাধারণ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? সবার হাসি থেমে গেল। ড্যাড শব্দটি শুনে মুস্কানের কপালে একটি কুঞ্চন এলো, কিন্তু তারপর সে ভাবল যে কোনো গরিব হয়তো তার বাবার কাছে অভিযোগ করছে। সাবির এগিয়ে বললেন, ড্যাড, আমার মনে হয় তুমি যাকে আমার স্ত্রী হিসেবে নির্বাচন করেছ সে একটি খুব বড় ভুল। এই মেয়েটি আমার কোম্পানি চালানোর তো দূর, আমার দাসী হবারও যোগ্য নয়। এই কথা শুনে মুস্কানের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার কোম্পানি, আমার স্ত্রী। সে ঘাবড়ানো চোখে সাবিরের দিকে দেখতে লাগল। এ কি সে? না, এটা কি করে সম্ভব? এ তো নোংরা ভিখারি। সাবির ফোনটি কান থেকে নামালেন এবং মুস্কানের দিকে এগিয়ে দিলেন। নাও, সাবির আদেশ দিলেন, কথা বলো এবং দেখে নাও আমার যোগ্যতা। মুস্কানের হাত কাঁপতে লাগল। সে বুঝতে পারছিল না যে কি করবে। পরিবেশে একটি অদ্ভুত ভয় ছড়িয়ে গিয়েছিল। দানিশও এখন চুপ ছিল। তার কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছিল। মুস্কান কাঁপানো হাতে ফোনটি ধরলেন। হ্যাঁ, হ্যালো, সে ভয়ে ভয়ে বলল। সামনের লাইনে একটি প্রভাবশালী এবং পরিচিত কণ্ঠস্বর শোনা গেল, যা মুস্কান বহুবার ভিডিও কনফারেন্সিংয়ে শুনেছিল। এটি ছিল রায়জাদা গ্রুপের চেয়ারম্যান সাবিরের বাবার কণ্ঠস্বর। হ্যালো মুস্কান। বাবার কণ্ঠে রাগ স্পষ্ট ছিল। আমার ছেলে সাবির যা বলল তা কি সত্যি? মুস্কানের পায়ের তলার মাটি সরে গেল। তার হাত থেকে ফোনটি ছুটে গেল এবং মাটিতে পড়ে গেল। তার মুখ এমন সাদা হয়ে গেল যেন এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে বলে মনে হল। যে ভিখারিকে সে এইমাত্র অস্পৃশ্য বলেছিল, যাকে দানিশ থাপ্পড় মেরেছিল, যাকে সে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ার হুকুম দিয়েছিল, সে অন্য কেউ নয়, বরং তার হতে চলা স্বামী এবং এই সাম্রাজ্যের মালিক সাবির রায়জাদা। মুস্কানের ফোন মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, ঠিক যেমন এই মুহূর্তে তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। পুরো অফিস, যা কিছুক্ষণ আগে ঠাট্টা হাসিতে প্রতিধ্বনিত হচ্ছিল, এখন শ্মশানের নীরবতায় ডুবে গেল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস আটকে ছিল। সবার চোখ মুস্কানের মুখের উপর ছিল, যা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। দানিশ, যার এখনও কিছু বুঝতে অসুবিধা হচ্ছিল, সে মুস্কানের কাঁধ ঝাঁকাল। কি হলো বেবি? কি ছিল ফোনে? তুমি এত ভয় পেয়ে গেলে কেন? দানিশ উদাসীনভাবে জিজ্ঞেস করলেন। আরে, কেউ ভুল নম্বর মিলিয়েছে হয়তো। তুমি এই ভিখারির কথায় কেন কান দিচ্ছ? দানিশের আওয়াজ যেন মুস্কানকে ঘুম থেকে জাগাল। তার হুঁশ ফিরল যে সে কি করে ফেলেছে। সে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই নোংরা পোশাকের মানুষটিকে দেখল। এখন তাকে সেই পোশাকের পেছনে দাঁড়িয়ে থাকা দুবাইয়ের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী সাবির রায়জাদা দেখতে পাওয়া যাচ্ছিল। পরের মুহূর্তে মুস্কানের ম্যানেজার সুলভ ভাব, তার অহংকার সব হাওয়ায় উড়ে গেল। তার হাঁটু ভাঁজ হয়ে গেল এবং সে ধরাম করে সাবিরের পায়ের কাছে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে অফিসের কর্মচারীরা তাদের চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। না না, আমি এ কী করে ফেললাম?
মুস্কানের গলা বুঝে গিয়েছিল, তার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। সে সাবিরের সেই জুতো ধরে কাঁদতে লাগল, যার প্রতি কিছুক্ষণ আগে সে থুতু ফেলার মতো আচরণ করেছিল। সাবির, আমাকে মাফ করে দাও সাবির, প্লিজ, সে চিৎকার করে কাঁদতে লাগল। আমি জানতাম না যে এটা তুমি, কসম করে বলছি, আমার বিন্দুমাত্রই ধারণা ছিল না। যদি আমি জানতাম যে তুমি আসছো, তাহলে আমি নিজে এয়ারপোর্ট যেতাম, আমি তোমার জন্য ফুলের মালা আনতাম। সাবির, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সাবির একেবারে শান্ত দাঁড়িয়েছিলেন, তার মুখে কোনো ভাব ছিল না, না রাগ না দয়া। সে শুধু তার বাগদত্তাকে তার পায়ের কাছে মিনতি করতে দেখছিলেন। দানিশের চোখ কপালে উঠল। সাবির! দানিশের মুখ থেকে কষ্টে আওয়াজ বের হল। তার মাথা ঘুরে গেল। এ সাবির রায়জাদা! দানিশের হঠাৎ সেই থাপ্পড়ের কথা মনে পড়ল, যা সে সাবিরকে মেরেছিল। তার হাত কাঁপতে লাগল। সে অনুভব করল যে সে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে। তার গলা শুকিয়ে গেল এবং ঘামের ফোঁটা তার কপাল থেকে টপকাতে লাগল। সে টলতে টলতে দুকদম পিছিয়ে গেলেন। মুস্কান ক্রমাগত কাঁদছিল। সাবির, দেখো, আমি তোমার হতে চলা স্ত্রী, আমরা বিয়ে করতে চলেছি। প্লিজ একবার আমার দিকে দেখো, একটি সুযোগ দাও। আমি নিজেকে শুধরে নেব। আমি এই গার্ডকে এখনই চাকরি থেকে বের করে দেব। এ আমাকে বিভ্রান্ত করেছিল। সাবির একটি ঝটকায় তার পা পিছিয়ে নিলেন, যাতে মুস্কানের ভারসাম্য নষ্ট হল এবং সে মেঝেতে পড়ে গেল। দূরে থাকো আমার থেকে। সাবিরের কণ্ঠে সিংহের মতো গর্জন ছিল। তিনি ঘৃণা ভরে মুস্কানের দিকে তাকালেন। তুমি আমার স্ত্রী হবে? তুমি? সাবির হাসলেন, একটি খুবই তিক্ত হাসি। আরে মুস্কান, তুমি তো আমার কোম্পানির আবর্জনার ঝুড়িরও যোগ্য নও। তুমি বলছো যে তুমি জানতে না যে আমি সাবির? মানে, যদি আমি সাবির না হয়ে সত্যি সত্যি কোনো গরিব হতাম, তাহলে কি তোমার এই ব্যবহার ন্যায্য ছিল? গরিব কি মানুষ হয় না? তার কি আত্মসম্মান থাকে না? সাবির ঝুঁকে মুস্কানের চোখে চোখ রেখে বললেন, আমি তোমাকে আমার রানী বানাতে এসেছিলাম। আমি তোমাকে দুনিয়ার সব সুখ, সব সম্পদ, সব আরামায়েশ দিতে এসেছিলাম। আমি তো তোমাকে শাহী বিরিয়ানি খাওয়াতে যাচ্ছিলাম মুস্কান। কিন্তু অফসোস, তুমি তো এই দানিশের মতো ফ্যাকাশে এবং বাসি চালের ওপরই নিজের রোজা ভেঙে দিলে। এই কথা শুনে দানিশের মাথা লজ্জা এবং ভয়ে ঝুঁকে গেল। সাবিরের কথা তাকে সবার সামনে অপমানিত করল। এত নীচ মানসিকতার মহিলা আমার জীবনসঙ্গী হতে পারে না। সাবির রায় শোনালেন, আজ এই মুহূর্তে আমি এই সম্পর্ক ভাঙছি। আর শোনো, নিজের মা বাবাকে বলে দিও যে রায়জাদা খানদানের সাথে বিবাদ করার চেষ্টা যেন না করে, না হলে পুরো খানদান রাস্তায় এসে যাবে। মুস্কান এখন পাগলের মতো কাটছিলেন। তার স্বপ্ন, তার সম্পদ, তার ভবিষ্যৎ সবকিছু তার চোখের সামনে ছাই হয়ে যাচ্ছিল। না সাবির, এমন করো না, আমি মরে যাব। সাবির তার দিক থেকে মুখ ফিরিয়ে দানিশের দিকে বাড়লেন। দানিশের অবস্থা খারাপ ছিল, সে থরথর করে কাঁপছিল। সাবির তার কাছে গেলেন। দানিশের চোখ উপরে তুলতে পারছিলেন না। স্যার, দানিশ তোতলালেন, আমার ভুল হয়েছে। চুপ! সাবির চিৎকার করে উঠলেন, একটি শব্দও বলবে না। তোর আওয়াজ শুনে আমার কান পচে গেছে। সাবির তার গালে হাত বুলিয়ে দিলেন, যেখানে দানিশ থাপ্পড় মেরেছিলেন। এই থাপ্পড় আমি তোকে ফেরত মারব না, কারণ আমার হাত নোংরা হয়ে যাবে। কিন্তু এই থাপ্পড়ের প্রতিধ্বনি তুই সারা জীবন শুনতে পাবি। তোর কি মনে হয়েছিল তুই কোম্পানির মালিক? তুই তো একটা উই পোকা, যে আমার কোম্পানিকে ভেতর থেকে খাচ্ছিল। সাবির ঘুরে গার্ড রামফলের দিকে তাকালেন। রামফল কোণে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কি করবেন। রামফল, সাবির ডাকলেন। জি মালিক। রামফল দৌড়ে এসে সাবিরের পায়ের কাছে শুয়ে পড়লেন। মালিক, ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, আমি অন্ধ মালিক। সাবির তাকে পা দিয়ে ধাক্কা দিলেন না, বরং দাঁড়ানোর ইশারা করলেন। তোকে তো আমি পরে দেখব রামফল, তোর হিসেব বাকি আছে, সাবির কঠোর সুরে বললেন। কিন্তু এখন তোর কাছে নিজের ইউনিফর্ম বাঁচানোর শেষ সুযোগ আছে। জি হুকুম মালিক, আপনি যা বলবেন আমি করব, জান দিয়ে দেব। রামফল হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন। সাবির দরজার দিকে ইশারা করলেন। এই দুজনকে, মুস্কান এবং দানিশকে, এক্ষুনি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বাইরে ছুঁড়ে ফেলো। আর ঠিক সেভাবেই ছুঁড়বে যেভাবে তুমি আমাকে ছুঁড়ে ফেলতে যাচ্ছিলে, হিঁচড়ে নিয়ে, ধাক্কা মেরে। আর যদি তুই সামান্যতম নম্রতা দেখাস, তাহলে পরের নম্বরটা তোর হবে। রামফল যেন নতুন জীবন পেল। তাকে নিজের চাকরি বাঁচাতে ছিল। সে সঙ্গে সঙ্গে দানিশের দিকে ঝাঁপিয়ে পড়ল। চল, বাইরে বেরো। রামফল দানিশের কলার ধরলেন এবং তাকে জোরে ঝাঁকিয়ে দিলেন। দানিশ, যিনি এখনও ভিপি ছিলেন, এক ঝটকায় অপরাধী হয়ে গেলেন। তারপর রামফল মুস্কানের বাহু ধরলেন। ছাড়ো আমাকে, তুমি আমাকে হাত কি করে লাগাতে পারো? মুস্কান চিৎকার করলেন। চুপ করো ম্যাডাম, রামফল তাকে টানতে টানতে বললেন। মালিকের হুকুম, এখন তুমি ম্যাডাম নও, চলো বাইরে।
পুরো স্টাফ এই দৃশ্য দেখছিল। রামফল মুস্কান এবং দানিশকে হিচড়ে মূল দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তারা দুজনেই চিৎকার করতে থাকলেন, ক্ষমা চাইতে থাকলেন, কিন্তু রামফল তাদের নিয়ে গিয়ে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিলেন এবং জোরে লোহার গেট বন্ধ করে দিলেন। ধাড়াম! গেট বন্ধ হওয়ার আওয়াজের সঙ্গে সঙ্গেই অফিসে আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবার এই নীরবতা ভয়ের নয়, বরং সম্মানের ছিল। সাবির এখন অফিসের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার কাপড় নোংরা ছিল, কিন্তু তার উচ্চতা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চেয়ে অনেক বড় লাগছিল। তিনি চারপাশে দেখলেন, সব কর্মচারী মাথা নিচু করে দাঁড়িয়েছিল। যে লোকেরা তার মজা ওড়াচ্ছিল, এখন তারা তার সাথে চোখ মেলাতে সাহস পাচ্ছিল না।